অত্যন্ত গুণী অভিনেতা, পরিচালক নাটকের। আর মমু, তার পুরো নাম মেহজাবিন মাহবুব, সে খুব ভালো অভিনয় করে। আসলে সবার হাতেই ফোন, সবাই মানুষ অল্প, আবার হাতের মধ্যে যদি সবার পিছনে ফোনে বেশি মনোযোগী, তাহলে আসলে পড়ে মজা পাওয়া যায় না। তো অনুরোধ করব, যারা ফোনের প্রতি মনোযোগী, মন বেশি, তারা যদি একটু ফোনটা রাখেন। ছবিশুর একটি ছোট গল্প থেকে পাঠ করব অংশ বিশেষ। গল্পটি অনেক ছোট গল্প, নাম শুনলেও কিন্তু ছোট নয়, অনেক বড় একটি গল্প। তো আমরা একটু নিজেরা একটু ওর মধ্যে ধারা বর্ণনা ক্রিয়েট করেছি গল্পের লিঙ্কটা করার জন্য। ওইটুক বুদ্ধদেব বসুন না, ওইটুকু আমরা নিজেরা একটু লিখে নিয়েছি। সে ধারা বর্ণনা করবে মেহজাবিন মমু, আর গল্পটা থেকে একটু অংশ বিশেষ আমি পাঠ করার চেষ্টা করছি। অধৈর্য না হলে মনে হয় একটু ভালো লাগবে, কারণ হলো 10 মিনিট পড়বো তো। আমি জানি না আপনাদের। চোখে আমার তৃষ্ণা, ও গো তৃষ্ণায় আমার বক্ষ জুড়ে, চোখে আমার তৃষ্ণা। 1927 সালের পুরানো বন্ধন। বিকাশ, অসিত এবং হিতাংশু 3 বন্ধু। দিনের বেশিরভাগ সময় 3 বন্ধু একসঙ্গে থাকে। 3 বন্ধু একে অপরের প্রেমে পড়ে, আবার 3 জনই একসঙ্গে অন্য আরেকজনের প্রেমে পড়ে। যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। আমরা 3 জন একসঙ্গে তার প্রেমে পড়েছিলাম। আমি, অসিত আর হিতাংশু, ঢাকায় পুরানা পল্টনে 1987। সেই ঢাকা, সেই পুরানা পল্টন, সেই মেঘে ঢাকা সকাল। আমরা 3 জন একসঙ্গে থাকতাম সব সময়, যতটা এবং যতক্ষণ থাকা সম্ভব। রোজ ভোরবেলায় আমার শিওরের জানলার বাইরে দাঁড়িয়ে অসিত ডাকতো, বিকাশ বিকাশ, আর আমি তাড়াতাড়ি উঠে বাইরে আসতাম। দেখতাম অসিত সাইকেলে বসে আছে, এক পা মাটিতে ঠেকিয়ে। হিতাংশুকে ডাকতে হতো না, দাঁড়িয়ে থাকতো বাগানের ছোট ফটকের ধারে, কি বসে থাকতো বাগানের নিচু দেয়ালে পা ঝুলিয়ে। আমরা 3 জনের প্রেমে পড়েছিলাম, আবার 3 জন একসঙ্গে অন্য একজনের প্রেমে পড়লাম সেই ঢাকায় পুরানা পল্টনে 1987। নাম তার অন্তরা। ঢাকার পক্ষে নামটি অত্যন্তই শৌখিন, কিন্তু ঢাকার মতো কিছুই তো তাদের নয়। মেয়ের নামই বা হবে কেন? ভদ্রলোক বাড়িতেও প্যান্ট পরে থাকেন, আর ভদ্র মহিলা এমন সাজেন যে পেছন থেকে হঠাৎ করে তার মেয়ে বলে ভুল হয় না। আর তার মেয়ে, তাদের মেয়ে, তার কথা কি আর বলবো। সে সকালে বাগানে বেড়ায়, দুপুরে বারান্দায় বসে থাকে বই কোলে নিয়ে, বিকেলে রাস্তায় হাঁটে প্রায় আমাদের গা ঘেঁষে। সব সময় দেখা যায় তাকে, মাঝে মাঝে শোনা যায় গলার আওয়াজ। সেই ঢাকায় সুদূর 27 সনে কোনো একটা মেয়েকে চোখে দেখা যখন সহজ ছিল না, তখন বন্ধ গাড়ির দরজার ফাঁকে একটুখানি শাড়ির পাড় ছিল আমাদের স্বর্গের আভাস। আর তখন এই যে মেয়ে, যাকে আমরা দেখতে পাই এক এক দিন এক এক রঙের শাড়িতে, আর তারপর নাম যার অন্তরা, তার প্রেমে পড়বো না এমন সাধ্য কি আমাদের? এমন দিন যায় না যেদিন ওকে নিয়ে কোনো কথা হয় না।
আর এমন কোনো কথা হয় না যাতে তিনজনেই একমত হতে পারি। সেদিন যে নীল শাড়ি পরেছিল তাতেই কি বেশি মানিয়েছিল, না কালকের বেগুনি রঙেরটাই? সকালে যখন বাগানে দাঁড়িয়েছিল তখন পিঠের উপরে বেনি দুলছিল, না চুল খোলা ছিল? বিকেলে বারান্দায় বসে কোলের উপর কাগজ রেখে কি চিঠি লিখছিল, নাকি আগ কষছিল? এমনই সব বিষয় নিয়ে চেঁচামেচি করে আমরা গলা ফাটাতাম। সবচেয়ে বেশি তর্ক হতো যে কথাটা নিয়ে, সেটা একটু অদ্ভুত। ওর মুখের সঙ্গে মোনালিসার মিল কি খুব বেশি, না অল্প একটু, না কিছুই না? এ নিয়ে অসংখ্য কথা খরচ করেছি আমরা, কোনো মীমাংসা হয়নি। তবে একটা সুবিধা হলো যে আমাদের মুখে মুখে ওর নাম হয়ে গেল মোনালিসা। এরই মধ্যে মোনালিসার টাইফয়েডে আক্রান্ত হয়। তিন বন্ধুর ভীষণ মন খারাপ। মোনালিসার বাবা মা তাদের সহায়তা চাইলে প্রায় দিন রাত তারা পরিশ্রম করে। দেড় মাস তুমি শুয়েছিলে, দেড় মাস তুমি আমাদের ছিলে, দেড় মাস ধরে সুখের স্পন্দন দিনে রাতে কখনো থামলো না আমাদের হৃৎপিণ্ডে। আর তোমাকে নিয়ে এই একলা রাত জাগায় সুখ আমি পেয়েছি বেশি। এক রাতে হিতাংশু বাড়ি গেছে আর অসিত বারান্দায় বিছানায় ঘুমোচ্ছে, আমি জেগে আছি একা। টেবিলের উপর জ্বলছে মোমবাতি, দেয়ালের গায়ে ছায়া কাঁপছে বড় বড়। অন্ধকারের সঙ্গে যুদ্ধ করে ওই আলোটুকু যেন আর পারছে না, আমিও পারছি না ঘুমের সঙ্গে যুদ্ধ করতে। ডাকাতের মতো ঘুম আমার হাত পা কেটে কেটে টুকরো করে দিল। মোমের মতোই গলে যাচ্ছে আমার সমস্ত শরীর। যতবার চাবুক মেরে নিজেকে সোজা করছি, লাফিয়ে উঠছে অতল থেকে বিশাল ঢেউ। ডুবতে ডুবতে মনে হলো, মোনালিসা তুমিও কি এমন করে যুদ্ধ করছো মৃত্যুর সঙ্গে? মৃত্যু কি এমন করে ঘুমের মতোই টানছে তোমাকে? তবু তুমি আছো, কেমন করে আছো মনে হতে ঘুম ছুটলো। সোজা হয়ে বসলাম, তাকিয়ে রইলাম তোমার মুখের দিকে, সেই ক্ষীণ আলোয় কাপা কাপা ছায়ায় রাত চারটের স্তব্ধ মহান মুহূর্তে। আর আমি অবাক হয়ে দেখলাম আস্তে আস্তে চোখ তোমার খুলে গেল, মস্ত বড় হলো, উন্মাদের মতো ঘুরে ঘুরে স্থির হলো আমার মুখের উপর। গলা দিয়ে আওয়াজ বেরোলো, কে কে তুমি? আমি তুমি কে? আমি বিকাশ। ও বিকাশ, বিকাশ এখন দিন না রাত্রি? রাত্রি। ভোর হবে না? হবে হবে, আর দেরি নেই। দেরি নেই? আমার ঘুম পাচ্ছে বিকাশ। ঘুমো। তুমি তুমি চলে যাবে না তো? না যাবে না? না, আমি তাহলে ঘুমোলাম। ঘুমো ঘুমো, আমি জেগে আছি, তোমার কোনো ভয় নেই। জ্বরের প্রলাপ, তবু এটা আমারই থাক, একলা আমার। এই একটা কথা আমি ওদের দুজনকে বলিনি। হয়তো ওদেরও এমন কিছু আছে যা আমি জানি না আর কেউ জানে না। তুমিও জানলে না মোনালিসা, জানবে না কোনো দিন। তারপর একদিন মোনালিসা ভালো হয়ে রাঁচি চলে যায়। ঠিকানা রেখে যায়নি বলে তিন বন্ধু মন খারাপ হয়। তবে যেদিন ওরা ফিরল সেদিন স্টেশনে কচি কলা পাতা রঙের শাড়ি আর লালচে মুখায়বের মোনালিসাকে দেখে তিন বন্ধু মুগ্ধ হয়। ট্রেনের মধ্যে মোনালিসার সে কি গল্প! দেখতে দেখতে তিন বন্ধুর 4 জন হয়ে উঠল। হঠাৎ একদিন মোনালিসার মা তাদেরকে ডেকে জানায় মোনালিসার বিয়ের সংবাদ। খবরটি শুনে তিন বন্ধু হতভম্ব হয়ে যায়। বিয়ের পর মোনালিসা চলে যায় কলকাতা। একদিন হঠাৎ জানা গেল মোনালিসা ঢাকায় আসছে, কারণ সে অন্তঃসত্ত্বা। তিন বন্ধু মোনালিসাকে ঘিরে থাকে সব সময়। ও যাতে ভালো থাকে, কখনো মন খারাপ না করে, সে চেষ্টাতেই দিন কাটে তিন বন্ধুর। এক অমাবস্যার রাতে প্রসব বেদনায় ছটফট করতে থাকে মোনালিসা।
মোনালিসা চাপা কান্না তিন বন্ধুর বুক বিদীর্ণ করে দেয়। শীতের রাতে মাঠের মধ্যে না খেয়ে না ঘুমিয়ে অদৃষ্টের মুখোমুখি দাঁড়িয়ে তিন বন্ধুর উৎসের সাথে পরীক্ষা করতে থাকে। ডাক্তারের আনাগোনা শুরু হলো। চললো বাকি রাত, ভোরে চললো তার পরের দিন। ভোর হতে চড়া মাসুলের টেলিগ্রাম পাঠিয়ে দিলাম হীরেন বাবুকে। মনে মনে ভাবলাম, টেলিগ্রাম যত দ্রুতই ছুটে যাক, তার থেকেও দ্রুত বেগে ছুটে আসুক হীরেন বাবুর মন। কাল বিকেলের আগে তিনি পৌঁছতে পারবেন না কিছুতেই। কি অসহায় মানুষ, কি নিরুপায়। ডাক্তার, নার্স, ওষুধ, ইঞ্জেকশন, পরিশ্রম, প্রার্থনা, তবু অসহায়, তবু মানুষ অসহায়। কি হচ্ছে, কি হলো, কি হবে, এসব প্রশ্নের উত্তর নেই কারো চোখে। ডাক্তারের মুখ পাথরের মতো। ওর মা বাবার মুখেও সংক্ষিপ্ত ফরমাস ছাড়া আর কোনো কথা নেই। মাসিমা আমাদের সঙ্গে চোখাচোখি পর্যন্ত করেন না। আর দে সাহেবের পরিপাটি চেহারাটির তলায় একজন কোকড়ানো বুড়ো মানুষ যে লুকিয়েছিল, তা কে জানতো? কে জানতো আকাশের নীল নরম ঘোমটার তলায় কান্না লুকিয়ে আছে? আর আমাদের কি কিছু করবার নেই, শুধু কান পেতে এই কান্না শোনা ছাড়া। ভোরের প্রথম ছায়ারঙা আলোয় ওরা দেখতে পায় দে সাহেবের বেদনার্ত নির্বাক মুখ। রাশি রাশি ফুল আরও কত কিছু দিয়ে সাজানো হলো মোনালিসার সব দেহ। তারপর মোনালিসার অন্তিম যাত্রা। হীরেনবাবু পরের বছর আবার বিয়ে করলেন। দে সাহেব চলে গেলেন বদলি হয়ে। কিছুদিন পর্যন্ত লোকেরা বলা বলি করলো ওদের কথা। তারপর তারা কুঠিরের একতলায় অন্য ভাড়াটে এলো। পুরনো পল্টনে আরো অনেক অনেক বাড়ি উঠল, ইলেকট্রিক আলো জ্বলল। অসিত স্কুল থেকে বেরিয়ে চাকরি নিল 3 কুশিয়ায়। 6 মাসের মধ্যে কি একটা অসুখ করে হঠাৎ মরে গেল। হিতাংশু MSc পাশ করে চলে গেল জার্মানিতে, আর ফিরল না। সেখানকারই একটা মেয়েকে বিয়ে করে সংসার পাতল। এখন এই যুদ্ধের পরে কেমন আছে, কোথায় আছে কে জানে। আর আমি আছি, এখনো আছি। ঢাকায় নয়, পুরানো পল্টনে নয়, 1927 কি 28 নয়। সেসব আজ মনে হয় স্বপ্নের মতো। কাজের ফাঁকে ফাঁকে একটু স্বপ্ন, বাস্তবতার ফাঁকে ফাঁকে একটু হাওয়া। সেই মেঘে ঢাকা সকাল, মেঘ ঢাকা দুপুর, সেই বৃষ্টি, সেই রাত্রি, সেই তুমি। মোনালিসা, আমি ছাড়া তোমাকে আর কে মনে রেখেছে মোনালিসা?
নার্ভাস ফিল করছি, কারণ কথাগুলো যার তার সামনে পড়তে আসলে আমার খুবই নার্ভাস লাগছে। আমি কবিতা শুধু নিজের জন্য পড়ি, নিজের ভালো লাগার জন্য। তারপরেও আমি চেষ্টা করছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে লেখা চিঠি, তসলিমা নাসরিন। প্রিয় রুদ্র, প্রযত্নে আকাশ। তুমি আকাশের ঠিকানায় চিঠি লিখতে বলেছিলে। তুমি কি এখন আকাশ জুড়ে থাকো? তুমি আকাশে উড়ে বেড়াও, তুলোর মতো, পাখির মতো। তুমি এই জগৎ সংসার ছেড়ে আকাশে চলে গেছো। তুমি আসলে বেঁচেই গেছো রুদ্র। আচ্ছা, তোমার কি পাখি হয়ে ঘরে ফিরে আসতে ইচ্ছে করে না? তোমার সেই ইন্দিরা রোডের বাড়িতে, আবার সেই নীলক্ষেত, শাহবাগ, পরিবার, লালবাগ চষে বেড়াতে ইচ্ছে তোমার হয় না এ আমি বিশ্বাস করি না। ইচ্ছে ঠিকই হয়, পারো না। অথচ এক সময় যা ইচ্ছে হতো তোমার তাই করতে। ইচ্ছে যদি হতো সারা রাত না ঘুমিয়ে গল্প করতে করতে। ইচ্ছে যদি হতো সারা রাত পথে পথে হাঁটতে হাঁটতে। কে তোমাকে বাধা দিত? জীবন তোমার হাতের মুঠোয় ছিল। এই জীবন নিয়ে যেমন ইচ্ছে খেলেছ। আমার ভেবে অবাক ট্রাকে উঠিয়ে মিঠেখালি রেখে এলো। তুমি প্রতিবাদ করতে পারোনি। আচ্ছা, তোমার লালবাগের সেই প্রেমিকাটির খবর কি? দীর্ঘ বছর প্রেম করেছিল তোমার ওই নীলি খালার সাথে। তার উদ্দেশ্যে তোমার তিস্তা তিস্তা প্রেমের কবিতা দেখে আমি কি ভীষণ কেঁদেছিলাম একদিন। তুমি আর কারোর সঙ্গে প্রেম করছো, এ আমার সইত না। কি অবুঝ বালিকা ছিলাম। তাই কি যেন আমাকেই তোমার ভালোবাসতে হবে, যেন আমরা দুজন জন্মেছি দুজনের জন্য। সেদিন ট্রাকে করে তোমাকে নিয়ে গেল বাড়ি থেকে। আমার খুব দম বন্ধ লাগছিল। ঢাকা শহরটিকে এত ফাঁকা আর কখনো লাগেনি। আমি ঢাকা ছেড়ে সেদিন চলে গিয়েছিলাম ময়মনসিংহে। আমার ঘরে তোমার বাক্সভর্তি চিঠিগুলো নিয়ে জন্মের কান্না কেঁদেছিলাম। আমাদের বিচ্ছেদে ছিল 4 বছরের। এত বছর পরেও তুমি কি গভীর করে বুকের মধ্যে রয়ে গিয়েছিলে, সেদিন আমি টের পেয়েছি। আমার বড় হাসি পায় দেখে এখন তোমার শয়ে শয়ে বন্ধু বেরোচ্ছে। তারা তখন কোথায় ছিল, যখন পয়সার অভাবে তুমি একটা সিঙ্গারা খেয়ে দুপুর কাটিয়েছ? আমি না হয় তোমার বন্ধু নই, তোমাকে ছেড়ে চলে এসেছিলাম বলে। এই যে এখন তোমার নামে মেলা হয়, তোমার চেনা এক আমিই বোধহয় অনুপস্থিত থাকি মেলায়। যারা এখন রুদ্র রুদ্র বলে মাতম করে, বুঝি না তারা তখন কোথায় ছিল। শেষ দিকে তুমি শিমুল নামের এক মেয়েকে ভালোবাসতে, বিয়ের কথাও হচ্ছিল। আমাকে শিমুলের সব গল্প একদিন করলে। শুনে তুমি বোঝনি আমার কষ্ট হচ্ছিল। এই ভেবেছি তুমি কি অনায়াসে প্রেম করছো, তার গল্প শোনাচ্ছ। ঠিক এরকম অনুভব একদিন আমার জন্য তোমার ছিল। আজ আরেকজনের জন্য তোমার অস্থিরতা। নির্ঘুম রাত কাটাবার গল্প শুনে আমার কান্না পায় না বলো? তুমি শিমুলকে নিয়ে কি কি কবিতা লিখেছো তা দিব্যি বলে গেলে। আমাকে আবার জিজ্ঞেসও করলে কেমন হয়েছে। আমি বললাম খুব ভালো। শিমুল মেয়েটিকে আমি কোনোদিন দেখিনি। তুমি তাকে ভালোবাসো যখন নিজেই বললে, তখন আমার কষ্টটা বুঝতে দেয়নি। তোমাকে ছেড়ে চলে গেছি ঠিকই, কিন্তু আর কাউকে ভালোবাসতে পারিনি। ভালোবাসা যে যাকে তাকে বিলোবার জিনিস নয়। আকাশের সঙ্গে কত কথা হয় রোজ, কষ্টের কথা, সুখের কথা। একদিন আকাশ ভরা জোছনায় গা ভেসে যাচ্ছিল আমাদের। তুই 2-4টে কষ্টের কথা বলে নিজের লেখা গানটি শুনিয়েছিলি।
ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি দিও। মংলায় বসে গানটা লিখেছিলে। মনে মনে তুমি যে কার চিঠি চেয়েছিলে? আমার, নেলি খালার, শিমুলের? অনেক দিনের ইচ্ছে তোমাকে একটা চিঠি লিখি। একটা সময় ছিল তোমাকে প্রতিদিন চিঠি লিখতাম, তুমিও লিখতে প্রতিদিন। সেবার আর্মনিটোলার বাড়িতে বসে দিলে আকাশের ঠিকানা। তুমি পাবে তো এই চিঠি? জীবন এবং জগতের তৃষ্ণা তো মানুষের কখনো মিটে না, তবু মানুষ বাঁচে। তবু মানুষ বাঁচে আর কদিন বলো? দিন তো ফুরোয়। আমার কি দিন ফুরোচ্ছে না? তুমি ভালো থেকো। আমি ভালো নেই। ইতি, সকাল। পুনশ্চ আমাকে সকাল বলে ডাকতে তুমি। গতকাল ওই ডাকটা শুনি না। তুমি কি আকাশ থেকে সকাল, আমার সকাল বলে মাঝে মাঝেই ডাকো, নাকি আমি ভুল শুনি? থ্যাংক ইউ। নাট্যামোদী এবং নাটকের পেছনে সারা জীবন যারা দিচ্ছে, এই দম্পতিকে আমরা আরেকটি করতলে দিয়ে অভিনন্দন জানাই। এটি একেবারে অসঙ্গত হবে না যদি আমরা সবাই ক্ষুধার্ত। আমাদের 4টি আইটেম আছে, এরপরে আমরা সারিবদ্ধভাবে ওই যে দরজাটা দেখছেন, আমরা একসঙ্গে যেতে পারবো না উদীচীর সে আগের দিনের মতোই। আমরা গ্রুপে গ্রুপে নিচে গিয়ে আমাদের সমস্ত আয়োজন সংগঠন, ক্রিস্টি ইউএসের কর্ণধার নাট্য ব্যক্তিত্ব সীতেশ ধর আসছেন। সীতেশ ধর। শুভ নববর্ষ। এরকম আয়োজনের জন্যে উদীচীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। বৃষ্টির পক্ষ থেকে আমি শুধু একটা ইনফরমেশন দিতে চাই, তারপরে একটি প্রশ্ন রেখে যাব আপনাদের কাছে। আপনারা জানেন গত বছর প্রথমবারের মতো নিউ ইয়র্কে কৃষ্টি যে নাট্যোৎসব শুরু করেছে। গত বছর হয়েছিল জুনের 27, 28, 29। এই বছর হবে অগাস্টের 14, 15 এবং 16 একই জায়গাতে। গত বছরে ছিল 5টি নাটক, এবারে 9টি নাটক উপস্থাপিত হবে। আপনাদের আগাম আমন্ত্রণ জানাচ্ছি। আমি একজন নাট্যকর্মী হিসেবে এইখানে আমার শুরু হয়েছে 96-এ। তারপর থেকে কাজ করে যাচ্ছি এবং আমরা যারা নাটকে যারা কাজ করি, এখানে দীর্ঘদিন ধরে যারা কাজ করছি, আমাদের কিন্তু একটা বিশাল অডিয়েন্স আমরা ক্রিয়েট করতে পেরেছি। 300-350 দর্শক আমাদের নিয়মিত নাটকে আসতেন। এমনকি আমরা কুইন্স থিয়েটারে আমরা প্রোডাকশন করেছি, সেখানে 475টি সিট। 19 জানুয়ারিতে যেখানে স্নো ছিল, সেইখানে 2 সপ্তাহ আগে আমাদের সকল টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। কিন্তু প্রশ্নটা হচ্ছে আমার, আজকে আমি খুব ফিল করছি গত বছর দেড়েক ধরে আমাদের নাটকের দর্শক কমে গেছে। কারণটাও কিন্তু আমি জানি। কারণটা হচ্ছে গত বছর দেড়েক ধরে আমাদের ভেতরে, আমাদের পরিবারে, আমাদের সংগঠনে সব কিছুতে একটি বিভাজন তৈরি হয়েছে। সেই বিভাজনটা আমাদেরকে আসলে ভেঙে চুরে একেবারে বাইরে ফেলে দিচ্ছে। আমরা কেন এই কাজগুলি করছি? আজকে বলে গেলেন সাধন আহমেদ, অন্য সব কিছু পরিবর্তন হয়, সংস্কৃতির পরিবর্তন হয় না, হবেও না। আজকে এখানে আছেন আমাদের সম্মানিত তসলিমা নাসরিন, যুগ যুগ, কয়েক যুগ ধরে তো দেশ ছাড়া পেরেছেন বাংলাকে ছাড়তে, এখনো তো বাংলাতেই লিখছেন। আমি এখানে 30 বছর ধরে করছি। কেন করছি? সেই তো আমার সংস্কৃতি, সেটাই শিখে এসেছি। আপনারা করছেন, সবাই করছি। হ্যাঁ, এখানে দুটো ধারা আগেও ছিল, এখনো আছে।
সেই ধারাটা কি? আপনি সংস্কৃতির যে কোনো অঙ্গনেই থাকুন না কেন, একজন হচ্ছে নিজেকে ফেমাস করার জন্য সে তার কাজটি করছে, আর একজন হচ্ছে তার আত্মতৃপ্তির জন্য কাজটি করছে। এই দুটি ধারা সবসময়ই ছিল, এখনও আছে। আমার এই দুদিন আগে আমার এক বন্ধু এখানে সাংস্কৃতিক অঙ্গনেরই যে নতুন একটি ধারা তৈরি করেছিলেন নববর্ষের, সেই বাংলাদেশের আদলে, সেই বন্ধুটি খুব দুঃখ ভরা ক্রান্ত হৃদয়ে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে এখন থেকে আর তিনি করবেন না। তার অভিযোগ এটাই যে সব কিছু এখন দেখার হয়ে গেছে। তো আমি তাকেও বলবো যে দেখার সবসময় ছিল, আগেও ছিল, এখনও আছে। তবে আপনাদেরকে আমি প্রশ্নটি এটাই করতে চাই, এই যে বিভাজনটা গত বছর দেড়েক ধরে শুরু হয়েছে, তাতে করে আমরা সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত। আজকে উদীচী ক্ষতিগ্রস্ত, কৃষ্টি ক্ষতিগ্রস্ত, ঢাকা ড্রামা, সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত। একটু ভাবুন তো, কাজটা কি ঠিক হচ্ছে? আপনারাই ভাবুন। আমার এই অনুষ্ঠানে আমার আদর্শের সাথে মিল রেখে একজন মানুষ যদি আমার এখানে আসতে চায়, আমি তাকে কেন বাধা দিচ্ছি? এটা কি ঠিক হচ্ছে? আপনারাই ভাবুন। আমরা আসুন সবাই মিলে সবাইকে কাছে টেনে নিই এবং আমাদের সংস্কৃতিকে একটু সামনে নিয়ে যাই। আমরা এই চেষ্টা নিয়ে কৃষ্টিটাই কাজ করছি। কৃষ্টি কাজটা করছে এখন বাংলা নাটককে অবাঙালিদের কাছে পৌঁছে দেয়া, পরিচিত করে দেয়া, সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং তাই হওয়া উচিত আমাদের। আমরা যদি এক্সচেঞ্জ না করি তাহলে আমাদের কালচারও রিচ হবে না। আর আমরা তো বাংলাদেশ ছেড়েই দিয়েছি, এখানেই আমাদের সব কিছু। সো আসুন আমরা সবাই মিলে জায়গাটাকে ধরে রাখি, এই অনুরোধ আপনাদের কাছে রইল। ধন্যবাদ। শুভ নববর্ষ। তাকে চমৎকার, আমার মনে হয় আমাদের সবার কথাই বলেছেন, কিন্তু আমি যে কথাটি না বললে নয়, আমাদের মাঝে অত্যন্ত একজন গুণীজন উপস্থিত হয়েছেন, তাকে অনেক আগেই পরিচয় করিয়ে দেওয়া উচিত ছিল। তার লেখা গান নেই এমন কেউ বাংলাদেশে প্রতিষ্ঠিত শিল্পী আছেন কিনা সন্দেহ, আমার ধারণা নেই। আমরা করতালে দিয়ে আমাদের শ্রদ্ধেয় জীবন চৌধুরীকে আমরা একটু সম্মান জানাব। এমন শিল্পী, আমি বলবো প্রতিষ্ঠিত শিল্পী বাংলাদেশে আমি ধারণা করি নেই। অনেক ধন্যবাদ দাদা এখানে আসার জন্য। আমরা সময় এত জীবনদা একটি অনুষ্ঠান পরিকল্পনা করছেন গীতি কবিদের নিয়ে, সে প্রসঙ্গে বলি, সেখানে কয়েকজন গীতিকার থাকবেন, অবশ্যই উনি থাকবেন গীতি কবি। উনি আমাকেও আমন্ত্রণ জানিয়েছেন। সঙ্গে থাকবেন আরও একজন বিখ্যাত গীতিকার, উনি হচ্ছেন আমাদের মেহফুজ সাহেব, যিনি তুমি রোজ বিকেলে আমার বাগানে গানটি লিখে প্রখ্যাত হয়েছেন। আমরা খুব দ্রুতই সেই অনুষ্ঠান সম্পর্কে জানতে পারবো। এবারে দুটি নাচ পরপর, তারপরে দুটি গান হবে এবং তারপরে আমাদের ভুরিভোজ। কিন্তু আর একজনকে আমি একটু, প্রখ্যাত মন্দিরা বাদক আছেন, উনি উদীচীর সঙ্গে ডাক দিলেই আসেন, আজকে একটু দেরি হয়ে গেছে ওনার, আমাদের শহীদ উদ্দিন ভাই। আমরা তার কৌতুক, আজকে তার মন্দিরে শুনতে পারলাম না, কিন্তু তার কৌতুক না শুনে আমরা খাবো না, ঠিক আছে? তো উনি শেষের দিকে এসে আমাদেরকে আনন্দ প্রদান করবেন। এবারে জীবনদা আপনি আসুন। বাঙালির শুভ জন্মদিন পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাই। আমার কথা 1 মিনিট বলছি, 1 মিনিট। প্রথমে বলি, আবার কবে দেখা হবে জানি না, আমার বয়স প্রায় 81। আমার বন্ধু 3 জনকেই তসলিমা ছিলেন, আমাকে একটু কম চিনতেন, যদি আমি সংবাদে একজন সাংবাদিকতা কর্মী ছিলাম। বন্ধুরা হলো মহাদেব, নির্মলেন্দু গুণ, অসীম সাহা ইত্যাদি প্রেসে। আমি একটি লেখায় লিখেছিলাম তসলিমা সম্পর্কে, একজন তসলিমা লাখো মানুষের উত্তেজনা, আজকের কাগজে।
তার রিয়াকশন সরাসরি তসলিমার সাথে হয়নি। নির্মল একদিন বললো, নির্মলেন্দুগণ, যে লেখাটা পড়ে তসলিমা বলেছে এটা আমার পক্ষে গেল না বিপক্ষে গেল ঠিক বুঝতে পারলাম না, কোনো জীবন এইভাবেই লেখে। যাই হোক, ভালো লাগলো অনেকদিন পরে দেখা। তসলিমার বোনের সাথে আমার দেখা হয় এখানে। কামাল আজকে আমাদের মধ্যে নেই, খুব কষ্ট পাই। নববর্ষের কথা কিছুই নেই, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিজয় ঈশ্বর। আমার গানের কথা বলে শেষ করতে চাই, মানবতার চেয়ে বড় ধর্ম কিছুই নাই, মানুষের গান গেয়ে যেন ঈশ্বর খুঁজে পাই। আমাদের সবার ভালোবাসা গ্রহণ করবেন, সবার শ্রদ্ধা গ্রহণ করবেন। এবারে মঞ্চে আসছে, আমরা পরপর দুটি নাচ নিয়ে আসছি। আমরা প্রথমে আসছে আদ্রিজা চৌধুরী। তার কথা একটু বলি এভাবে যে বাংলাদেশ থেকে বছর খানেক হলো সে এসছে এখানে, খুব ছোট একটি মেয়ে। তার যে নাচের শিক্ষা সেটি বাংলাদেশি, চমৎকার নৃত্য পরিবেশন করে। এবং তার আরেকটি পরিচয় হলো, এটা কেউ কিছু মনে করবেন না, আমি দিতে চাই, আমার বন্ধু, কাছের মানুষ বিশ্বজিৎ চৌধুরীর সেই ভ্রাতুষ্পুত্রী। বিশ্বজিৎ চৌধুরী একজন আর্টিস্ট এবং এখানকার আর্টিস্ট ফোরামের বর্তমান সাধারণ সম্পাদক। আমি তাকে দেখে খুব উচ্ছ্বসিত। এই অনুষ্ঠানে আসার জন্য বিশ্বজিৎ চৌধুরী উনি কথা বলতে চান না, তাই ডাকছি না। আপনাকে অনেক ধন্যবাদ। মঞ্চে আসছে আদ্রিজা চৌধুরী। চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে, রাজপথ এসে গেছে অচেনা কাজলে, চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে, রাজপথ এসে গেছে অচেনা কাজলে, তুমিও অঝরে তাকে শুধু ভালোবেসো, এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। প্রিয় উষ্ণতা লেগে থাকে যে পরবে, তারে হাতে ছুঁয়ে দেখি আখি পল্লবে, কত রং লেগে থাকে তারই ছবি আঁকি, শরীরে রেখেছি কিছু স্মৃতি জোনাকি, অথচ তুমিও তাকে আরো ভালোবেসো, এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। আলে লুকিয়ে থাকে আনমনা সুরে, অন্ধকারের ভাষা থেকে বহু দূরে, গত বছরের মায়া ভেঙে যাবে বলে, হবে কুটো বেঁধে রাখি তোমারই চলে, অথচ তুমিও তাকে শুধু ভালোবেসো, এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। তাপসী শোষবাণী মোর সুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। বাঁধন কর্মকার আমাদের উদীচী স্কুলে প্রায় 14 বছর আগে এসেছিল।
সেই ছোট্ট মেয়েটির আমরা এখন সে অনেক বড় তার একটি নাচ আমরা উপভোগ করবো। এখন আসছে বাঁধন কর্মকার। এরপরে আমাদের দুটি গানের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ এবং আমাদের খাবারের শুরু। মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শুনবে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে ঝিম 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 মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শুনবে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে ঝিম ঝিম ঝিম। মনোমর হংস বলাকার পাতায় যায় উড়ে কচিত কচিত চকিত তড়িত আলোকে। মনোমর হংস বলাকার পাতায় যায় উড়ে কচিত কচিত চকিত তড়িত আলোকে। ঝঞ্ঝন মঞ্জিল বাজায় ঝঞ্ঝন রুদ্র আনন্দে কলম 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 মন্ত্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয় আহ্বানে। মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শুনবে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিম ঝিম রিম ঝিম রিম ঝিম রিম ঝিম রিম ঝিম রিম তাদের কথা না বললে নয়, এই নামগুলো একটু বলি, আপনারা একটু করতালি দেবেন প্লিজ। প্রথমেই বলবো নীরা কাদ্রি, করতালি। হেনা আচার্য, মুক্তাধর, শিপ্রা দেব, মোহিত আচার্য, সমীর মণ্ডল, মহাদেব মল্লিক, বিশ্বজিৎ কর্মকার, সুকান্ত দাস হরে, ফজলুল করিম, সীমা রায়, নাজনীন সুলতানা, শুক্লা চক্রবর্তী। এখন যে নামটি বলবো সেই নামটিতে আপনারা তুমুলভাবে করতালি দেবেন, কারণ গত 25 বছরের ইতিহাস যিনি উদীচীর ইতিহাস যিনি লিপিবদ্ধ করেছেন, যিনি ইউটিউব আসার আগেই উদীচীর অনুষ্ঠান যিনি নথিবদ্ধ করেছেন তার ক্যামেরায়, ভিডিও ক্যামেরায়, এবং আজকে এই পেছনের যত সাজগোজ যা কিছু দেখছেন এর পেছনে যার অবদান, যিনি নিরলসভাবে করে এসছেন গত 26 বছর, তুষার রায়। পাশে আছেন, বসে আছেন তুষার রায়। আরেকটি করতালি হবে। অনেক ধন্যবাদ। এবং একই সঙ্গে বলে নেই, আমাদের দীপ্ত কোথায়? তবলা আমাদের কই কই একটু বাংলায় কথা কই, আমার আর এত ভালো প্রমিত ভাষায় কথা কইতে ইচ্ছা করতেছে না। দীপ্ত রায়, আমি বলি ও, ধন্যবাদ।
এরপরে দীপ্ত রায়, সে আপনারা যদি কখন আপনাদের সময় হয়, আপনারা 2004-এর উদীচী নিউ ইয়র্ক ইউএসএর ভিডিও দেখবেন ইউটিউবে, ওকে দেখবেন আমার এখানে, আমার সঙ্গে তখন সে গান গাচ্ছে, কিন্তু হঠাৎ ওর মনে হলো যে গানটি বোধহয় আমার জন্য নয়। দীপ্ত তখন এই তপন মোদক এসেছিল, উনি চলে গেছেন, তার আগে আরেকজন শিক্ষক ছিলেন দুলাল ভৌমিক, তার আন্ডারে তবলায় সে ভর্তি হলো এবং এরপরে তপন মোদকের কাছ থেকে সে আসলে তবলায় গ্রাজুয়েশন করেছে উদীচী স্কুল থেকে, এবং আমার সঙ্গে সবসময় সে বাজায়, আপনারা দেখলেন সে বাজাচ্ছে সবার সঙ্গেই, তবলাতে সে আমি বলবো ব্যুৎপত্তি লাভ করেছে। কিন্তু আরেকটি পরিচয়, এই তুষার রায়ের বড় ছেলে হচ্ছে আমাদের দীপ্ত রায়, এবং আরেকটি ছেলে সে আজকে আসতে পারেনি, দু ছেলেই উদীচী থেকে বাংলা শিখেছে এবং গান আর তবলা শিখেছে। আমরা এবারে মুক্তাধারের কণ্ঠে একটি গান শুনি, খুব ভালো লোকসঙ্গীত করেন উনি, কিন্তু তার আরেকটি পরিচয়, উদীচীর সঙ্গে বাংলার শিক্ষিকা হিসেবে আছেন সেই প্রায় 1.5 যুগের বেশি সময় ধরে। আমরা তার কণ্ঠে কয়েকটি গান শুনতে পারলে ভালো হতো, কিন্তু একটি গান শুনছি আজকে, মুক্তাধর। উড়ে বেড়ায় বন জঙ্গলে, ঘুরে বেড়ায় বন জঙ্গলে আমার মন পাখি মিশিতে চায়, যে ওই পাখি
আছে এখানে সবাই মিলে নাচ করবে। আমরা একটি গান শুনি, এই গানের পরে আমাদের বিখ্যাত কৌতুক ভাইয়ের কৌতুক শুনবো আমরা। রাগ করলেন না তো নাকি? আমাদের শহীদ ভাই, এবং তারপরে আমরা ধামাল নৃত্যের মাধ্যমে শেষ করতে চাই এবং তারপরে খাবার। আর আমাদের এখনকার মতো শেষ শিল্পী লিটন ফিলিপস, একজন সব্যসাচী শিল্পী। সে গান খুব ভালো করে এবং তবলা আরও ভালো বাজায়। মঞ্চে আসছে আমাদের লিটন ফিলিপস এবং অভিনয়েও সে তুখোর। আমরা একটি করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাই। আর তবলায় আছে অবশ্যই দীপ্ত রায় এবং মন্দিরায় আমাদের শহীদ ভাই। উদীচী যুক্তরাষ্ট্রকে আমার পক্ষ থেকে অভিনন্দন এরকম একটি মহতী আয়োজনের জন্য, এবং যারা এই উদীচীর সদস্য আছেন সবাইকে শ্রদ্ধা জানিয়ে আজকে আমার নিবেদন শুরু করছি। আমরা কি নাচ শুরু করবো? আজি গানের তালে হৃদয় দোলে, মিঠে বাতাস চাইলে বয়ে, হলুদ ধানের দোদুর দোলায় প্রিয়াসী মন দোলে। কি বলেন, তাহলে হবে? আজি গানের তালে হৃদয় দোলে, মিঠে বাতাস যাইলে বয়ে, হলুদ ধানের দোদুর দোলায় প্রিয়াসী মন দোলে। হলো সুজন আমার ঘরে তবু আইলো না, এই ঘোরা মনের জ্বলন কেন বুঝলো না। হলো সুজন আমার ঘরে তবু আইলো না, এই ঘোরা মনের জ্বলন কেন বুঝলো না। আজি গানের তালে হৃদয় দোলে, মিঠে বাতাস যাইলে বয়ে, হলুদ ধানের দোদুর দোলায় প্রিয়াসী মন দোলে। হলো সুজন আমার ঘরে তবু আইলো না, এই ঘোরা মনের জ্বলন কেন বুঝলো না। কোন ছাপিতে কোন সেজেছে নাচ সেজেছে বলে, কালো কপালে কুমকুম হাওয়া কপালে বাঁধন চুলে। হে 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 হে, কোন ছাপিতে নাচ সেজেছে কাল সেজেছে বলে, কালো কপালে কুমকুম হাওয়া কপালে বাঁধন চুলে। ওই পচির দিনে সূর্য ডুবি আন্ধারে মন কাঁদে, ওরে সুজন আমার ঘরে তবু আইলো না, এই ঘোরা মনের জ্বলন কেন বুঝলো না। ওরে সুজন আমার ঘরে তবু আইলো না, এই ঘোরা মনের জ্বলন কেন বুঝলো না। আজি গানের তালে হৃদয় দোলে, মিঠে বাতাস গাইলে বয়ে, হলুদ ধানের দোদুর দোলায় প্রিয়াসী মন দোলে। ওরে সুজন আমার ঘরে তবু আইলো না, এই ঘোরা মনের জ্বলন কেন বুঝলো না। সেজেছে দোলে, কালো কপালের কুমকুম আমার কপালে বাঁধন চুলে। হে 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 হে, কাল সেজেছে নাচ ছাপিতে কাল সেজেছে দোলে, কালো কপালের কুমকুম আমার কপালে বাঁধন চুলে। ওই পচির দিনে সূর্য ডুবি আন্ধারে মন কাঁদে, ওরে সুজন আমার ঘরে তবু আইলো না, এই ঘোরা মনের জ্বলন কেন বুঝলো না। ওরে সুজন
তো ধানের দোদুল দোলা বিয়াসি মন বলে হলো সুজন আমার ঘরে তবু আইলো না এই পোড়া মুড়ির জল কেন বুঝলো না হলো সুজন আমার ঘরে তবু আইলো না এই পোড়া মুড়ির জল কেন বুঝলো 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 না ধন্যবাদ 90 সালে 112 সালে এবং এই গানটি শুরু করেছেন কমল দাশগুপ্ত 1947 সালে। এই গানটি আমি যে কথাটি বলছিলাম যে 19শে সেপ্টেম্বর যে অনুষ্ঠানটি হচ্ছে আমি একাই করব গান, আপনারা জানবেন কোথায় হবে সেটির প্রথম গান। দেখিছো স্বপন আমারে 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 তুমি কি এখন দেখিছো স্বপন আমারে 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 আধরাতে সে উঠেছে কি চাঁদ আধারে তুমি কি এখন দেখিছ স্বপন আমারে 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 তোমার ভুবন ঘিরিয়া মিলন এলো কি ফিরিয়া তোমার ভুবন ঘিরিয়া মিলন এলো কি ফিরিয়া মনে মনে বাঁধিলে কি সেতু মনে মনে বাঁধিলে কি সেতু বিরহ নদীর দুধারে তুমি কি এখন দেখিছ স্বপন আমারে 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 খোলা এলো চুল মুখের দুপাশে ছড়াই তুমি ঘুমাই আছো কি তুমি ঘুমাই আছো কি মোর দেওয়াসে ঝাড়ামালা বুকে জড়াই স্বপনে দিলে কি ভুলিয়া স্মৃতির দুয়ার ভুলিয়া স্বপনে দিলে কি ভুলিয়া ভুলিয়া আবার কি দাবি ফিরে যাও তুমি আমার কি দাবি ফিরে যাও ফিরায় দিয়াছো যাহারে তুমি কি এখন দেখিছ স্বপন আমারে 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 আধরাতে সে উঠেছে
আমি কি এখন দেখিছ স্বপন আমারে আমারে আমারে। আরো আরো প্ল্যান ছিল, আরো 50টা গান গাইতে দিলেন না আপনারা। আমরা খাইতে চাই, গাইতে চাই। 1996 থেকে, তাই তো 96 থেকে, হ্যাঁ, কারণ ওই বছরে আমি আসি। আমাদের শহীদ ভাই শহীদ উদ্দিন, আমি বলবো আপনার একটু সাবধানে বসুন, কারণটা হচ্ছে তার কৌতুক শুনলে আমি যে না হেসে হেসে কোনো বিপদে পড়লে সেই দায়িত্ব আমার না, কিন্তু সেই কারণে বলছি। মঞ্চে আসছেন কৌতুক নিয়ে আমাদের সবার প্রিয় শহীদ উদ্দিন ভাই, একটু করতাম। নিজেই দিই, সেটা হচ্ছে আমার নাম শহীদ, কিন্তু তার আগে সাফিক্স পরে অ্যাফিক্স এগুলো আছে। পুরো নাম হচ্ছে KBM শহীদ উদ্দিন। তো আমার বাবাকে জিজ্ঞেস করা বাবা KBM এ কী হয়, তো বাবা বুঝালেন KBM এ হয় খাইরুল বাশার মুহাম্মদ শহীদ উদ্দিন, KBM খাইরুল বাশার মুহাম্মদ। আমি তখন ভাবলাম যে আমার বাবার দূরদর্শিতা কত প্রখর ছিল। উনি তখনই বুঝতে পারছিলেন যে এই ছেলে বড় হলে কাইল্লা বাইটার মোটকা হবে। আসলে আমি সেটাই হয়েছি, KBM কাইল্লা বাইটটা মোটকা। আর আজকে সারাদিন রোদে ঘুরে ঘুরে এমনি তো কালো, তারপরে এত কালো হয়ে গেছে দেখেন আজকে কেন এই মুখটা ধরকে আমার থেকে ভরসা লাগে। যাই হোক, তো গান চলছিল, হঠাৎ করে আমাকে ডাকা হলো ছন্দবোধন, কিন্তু আমি গানেই থাকছি। হ্যাঁ, তো সেটা হচ্ছে 1947-এর আগে, যখন পাক ভারত উপমহাদেশ এক ছিল ভারতবর্ষ, তখন বঙ্গ সাহিত্য সম্মেলন এক বছর পশ্চিমবঙ্গে হয়, আরেক বছর পূর্ববঙ্গে। তো এবার হচ্ছে সেটা পূর্ববঙ্গে। তো সম্মেলনের প্রস্তুতি চলছে, সব সাব কমিটি বিভিন্ন খণ্ড খণ্ড সভা করছে, আর কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক, ঔপন্যাসিক সবাই আসছেন। তো এই তো এইদিকে বসছেন শরৎবাবু, শরৎচন্দ্র, আর ওদিকে বসছেন রবি ঠাকুর। তো শরৎবাবুকে নিয়ে একটা জটলা। সবাই জিজ্ঞেস করে, শরৎবাবু আপনি যা লিখেন একবার পড়লে বুঝতে পারি, সোজা, কিন্তু কবিগুলো যে কী লিখেন 10 বার পড়লেও বুঝি না। এখন উনি ওদেরকে কী বলবে? উনি বলেন যে আসলে তো গুরুদেব লিখেন আমার জন্য, আমি লিখি তোমাদের জন্য, তোমরা সরাসরি পড়ো কেন? এটা কিন্তু নিউ ইয়র্কে আছে, হ্যাঁ, যে আমারটা পড়লেই হবে। তো রবি ঠাকুরের কান ছিল সরস, উনি বুঝতে পারছেন যে ওনাকে নিয়ে কি যেন কথা হচ্ছে। তো এখান থেকে হাত দিয়ে চাটুর্যে ওরা যেন আমাকে নিয়ে কিছু বলছে। তো সবাই বলে যে গুরুদেব ওরা একটু সুখ দুঃখের আলাপ করছিল, আর বলছিল আপনার গান ওদের জন্য খুব কঠিন। কেন? আমার গান তো রাশিয়ানরা করলো, জার্মানরা করলো, ফ্রেঞ্চ করছে, চাইনিজরা করছে, এখানকার পণ্ডিতদেরকে ডাকো আমার গানকে ওদের মতো করে নিতে। পণ্ডিত ডাকা হলো, ঘটনাক্রমে সে পণ্ডিত পড়ে গেল নোয়াখালী। তো ওনাকে একটা গান সিলেক্ট করা হলো, উনি সিলেক্ট করলেন খুব বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই ঘাটে, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই ঘাটে। তো ওনার ভাষণে উনি করলেন, যেটি হরিব না ঠ্যাঙ্গের নিশানা হিয়ানো। হ্যাঁ, ঠ্যাঙ্গের নিশানা মানে পায়ের চিহ্ন। বাংলা ভাষা না আসলেই অনেক কঠিন। ও যে ছাত্রকে জিজ্ঞেস, তোমার দেশের বাড়ি কোথায়? স্যার আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। বল ব্রাহ্মণবাড়িয়া বানান করো। স্যার আমরা এখন ঢাকা থাকি।
চুকিয়ে দেবো বেচা কেনা মিটিয়ে দেবো গো, আরে হারাই দিউম দোহানদারি মিটাই দিউম গো, মিটিয়ে দেবো লেনা দেনা বন্ধ হবে আনা গোনা এই ঘাটি, আরে মিরাই দিউম যেমন পাউন বদ্ধ করিম আউন যাউন ইগারায়, বুঝছেন নি? এখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে চেয়েছে, নাইবা আমায় ডাকলে, আরে হিসুমারে মন না চাইলে ননিলা, আরে ওই তারাহারুন্ডি হিড়ি হিড়ি, আরে আর নো ভোলাইলা যেটি হরিব না আর ঠ্যাঙে নিশানা হিয়ান। তো সঞ্চারিত আছে কি, যখন জম্বি ধুলা কানপুরা তার তারগুলা, যেটি হরিব ময়লা লোয়া সুতা রই লাউবাড়া, কাটালতা কাটালতা উঠবে ঘরের দ্বারগুলায়, স্যাঙ্গামুড়া স্যাঙ্গামুড়া উঠবো ঘরের দুয়ার, আহা হইব হইব ময়লা লোয়া সুতা রই লাউবাড়া। আচ্ছা গানটা না আসলে অনেক বড়, হ্যাঁ গানটা অনেক বড়, যাই হোক। তসলিমা আবার একটা ঘটনা আমার হঠাৎ করে মনে পড়লো, আমি তখন ঢাকা ইউনিভার্সিটি পড়ি, হ্যাঁ উনি ওনার এক বান্ধবীকে নিয়ে রিক্সা করে কলেজে যাচ্ছেন। তো বান্ধবীকে যে তুই জীবন সঙ্গী হিসাবে, হ্যাঁ লাইফ পার্টনার হিসাবে কীরকম পাত্র পছন্দ করবি? তো ওনার বান্ধবী বলেন যে 1 কোটি টাকা থাকতে লাগবে। ওই সময় 1 কোটি কিন্তু এখনকার 100 কোটি। তো সেইগুলো হলো 1 কোটি টাকা থাকতে লাগবে। বলে যে মনে কর 1 কোটি টাকা নেয়, 50 লক্ষ আছে, আধা কোটি আছে, কিন্তু পাত্র আরও কোয়ালিফাইড, আরও হ্যান্ডসাম, আরও ভালো, তখন কি করবি? বলে তাইলে ওরকম 2টা, মানে তার টোটাল 1 কোটি হইতেই লাগবে। তো বলে যে আপা বললেন যে আচ্ছা যদি মনে করো যে আধা কোটিও নেয়, 50 লক্ষ নেয়, 25 লক্ষ, 1 কোটি, তখন কি করবি? বলে তাইলে ওরকম 4টা। এরকম করে নামতেছে, তো রিক্সাওয়ালা চাচা তো রিক্সা চালাচ্ছে আর সব কথা শুনে, রিক্সাওয়ালা চাচা ঘাড় ঘুরে বলে আপা 2000 টাকায় নামলে আমারও খবর দিয়ে। তো ট্রেনে করে আসছিলাম, এক বাঙালি ভদ্রলোক একটা বাংলা পত্রিকা পড়ছেন, অনেকক্ষণ খুব মনোযোগ দিয়ে পত্রিকা পড়ছেন। তারপরে হঠাৎ করে পত্রিকা দুমড়ায় মুছে, ধুর এই বাংলাদেশের রাজনীতিবিদরা সব চোর। তো পাশের যে যাত্রী ছিল উনি ছিলেন বাঙালি, উনি বললেন ভাই আপনি এরকম মোটা দাগে কমেন্ট করে দিলেন যে বাংলাদেশের রাজনীতিবিদরা সব চোর, এটা আপনার ঠিক হয় না, এটাতে আমাদের অপমান। বলে কেন, আপনি কি রাজনীতিবিদ? বলেন না আমি চোর। উনি অপমান বোধ করছেন ওনাকে রাজনীতিবিদদের সাথে তুলনা করেন। তো ভদ্রলোক প্রত্যেকদিন সকালবেলা একেবারে 4 ঘন্টা ধরে পেপারটা মনোযোগ দিয়ে পড়ে। তো বউ বলে যে তুমি যত মনোযোগ দিয়ে পেপারটাকে ধরে রাখো, আমার যদি কপাল হইতো আমি একবার নিউজ পেপার হইতাম, তাই তুমি আমাকে এরকম আগলে রাখতাম। বলে হ্যাঁ রাখতাম, বাট তুমি হয়তো খেয়াল করে না আমি কিন্তু প্রত্যেকদিন পেপার চেঞ্জ করি, একই পেপার রোজ করি না। তো হাজব্যান্ড ওয়াইফ খুব ঝগড়া। তো হাজব্যান্ড বের হয়ে যায়, বলে কই যাও? এই জীবন রেখে লাগতে যাই, বাইরে খেয়ে বিষ খেয়ে মরে যাবো। ও তুমি বিষ খেয়ে মরে যাবা, তাহলে প্লাস্টিক ব্যাগটা লয়ে যাও। প্লাস্টিক ব্যাগ দিয়ে কী করবো? ওইখানে গিয়ে যদি মাইন্ড চেঞ্জ হয় তাহলে আসার সময় 1 কেজি আলু নিয়ে এসো। মানে এরকম বোধহয় আরও কয়েকবার করছে। তো চলে গেছে ভদ্রলোক, আর বউ তো গোসা করে আর রান্নাবান্না করে নাই। সন্ধ্যার সময় আবার ভদ্রলোক ফোন করছে, হ্যালো। হ্যাঁ হ্যালো বলো, কী রান্না করছো? আমি আজকে 20 রাঁধছি, 20। বলে না ওই জন্যই ফোন করলাম, আমার তো আসতে দেরি হবে, তুমি খাইয়ে দিয়ে শুয়ে পড়ে। পরের দিন আবার ঝগড়া। এইবার ভদ্রমহিলা ওয়াইফ সে রাগ করে বের হয়ে যায়। তো বের হয়ে যাওয়ার সময় আবার বেডরুমে গিয়ে, ড্রেসিং রুমে গিয়ে আবার মেকআপ টেকআপ নিয়ে খুব সেজে গুজে বেরোচ্ছে। বলে কই যাও? বলে এই জীবনে খেলা কি যাই, বাইরে গিয়ে বিষ খেয়ে মরে যাবো।
তো বিষকে মরে যাবে তো এরকম সাজুগুজু করে মেকআপ দিয়া বিষ খেতে যেতেছো? বলে হ্যাঁ, কালকে সবগুলো পেপারে আমার ছবি উঠবে না, যাতে ছবিটা ভালো উঠবে। যাই হোক, তো চা খেতে গিয়ে চা চুমুক দিয়ে বলে যে ইস, এটা একটা চা হলে ম্যানেজারে ডাকবে। তো ম্যানেজার বলে যে ভাই 10 মিনিট ওয়েট করতে হবে। কেন? ওই ম্যানেজার পাশের দোকানে চা খেতে গেছে, ও নিজে চাও সে খায় না। দুপুরবেলা একজন আসছে, গরুর মাংসের ভুনা খাবে। তো দেখে মাংস এত শক্ত, ছিঁড়তে পারে না। 10-15 মিনিট চেষ্টা করি, তারপরে দূর, এই মালিক ডাকবে। মালিক আসছে, ভাই কী সমস্যা? বলে এত শক্ত মাংস খায় কেমনি? তাই নাকি? মাংস শক্ত দেখি। বলে একটা টুকরা নিয়েছি, নিয়ে বলে কই ভাই, মাংস তো নরম। আরে ওই টুকরাটা আমি 15 মিনিট চাপা রাখলাম, আপনি ঠিক আছে। ছাত্র দেরি করে আসছে, তো বলে এই তুমি দেরি করলে কেন? বলে স্যার আমি তো সময় মতোই বেরোচ্ছিলাম, তো ঠিক ঘর থেকে যখন বেরোবো তখন দেখি আব্বু আর আম্মু ঝগড়া লেগে গেছে। তোর আব্বু আম্মু ঝগড়া আছে, ওটা তাদের ব্যাপার, তোর স্কুলে আসতে আসবি। তা আমি কেমনি আসবো? আমার তো একটা জুতো আব্বার হাতে, একটা জুতো আমার হাতে। পরের ছেলেটাও দেরি করে আসছে। বলে তুমি দেরি করলে কেন? বলে স্যার আমি তো সময় মতোই বেরোছি। আসার পথে ওই যে আমাদের পাড়ার খন্দকার সাহেব, উনি না একটা 1000 টাকার নোট হারাই ফেলছে, তো ওই জন্য আমার দেরি হইল। ও তুমি তাহলে ওই খন্দকার সাহেবকে এতক্ষণ ওই 1000 টাকার নোটটা খুঁজতে সাহায্য করছিল, রাইট? বলে না, উনি যতক্ষণ খুঁজছে ততক্ষণ ওই নোটের উপরে পাড়া দিয়ে দাঁড়াইছে। তো আজকে সবাই জীবনদা কিন্তু বারবার খালি খাওয়ার কথা বলছে, কারণ আমরা জানি যে ঘ্রাণং অর্ধনং ভোজনং। হ্যাঁ হ্যাঁ, ঘ্রাণং অর্ধনং ভোজনং, অর্ধেক 2বার ঘ্রাণ শুনে নাকি পেট ভরে যায়। আর খাবার কথা শুনলে নাকি 25% পেট ভরে যায়। তো উনি কিন্তু 4বারই বেশি বলে ফেলছে। হ্যাঁ, তাতে কিন্তু আমাদের শুনে শুনে পেট ভরা হয়ে গেছে। তারপরে আমরা চলেন এখন সবাই যা পারি। হ্যাঁ না, খাবার দরকার নেই। তো ঠিক আছে, সবাইকে শুভ নববর্ষ, সবাই ভালো থাকবেন। আর নববর্ষে আমার একটাই, প্রত্যেক নববর্ষে আমার একটাই আর্জি থাকে। সেই কথাটা হচ্ছে, মিথ্যার উপর প্রতিষ্ঠিত সবগুলো ধর্ম বিলুপ্ত হয়ে শুধু মানব ধর্মটাই টিকে থাকে। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এই হচ্ছে আমাদের শহীদ ভাই। আচ্ছা, আমরা যেহেতু একসঙ্গে খেতে পারবো না, ঠিক আছে, আমরা গ্রুপে নিচে গিয়ে খেতে হবে, আমরা উপরে খাবার আনতে পারবো না, কাজে আমাদেরকে ক্ষমা করতে হবে আপনাদের। নিচে যাবেন, এদিকে আমরা সবাই উদ্যম নৃত্যে মশগুল হব এখন। আর এরপরে সবাই কিন্তু এদিকে আসবেন, একটি ছবি তুলতে হবে। উদীচীর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা কখনো ছবি তুলি না, কিন্তু এবারে তুলতে হবে। আজকে আমাদের মাঝে আছেন অনেক বিখ্যাত ব্যক্তি, তসলিমা আপা আছেন, এদিকে আমাদের সাধনা আছেন, আমাদের জীবনদা আছেন, আমাদের আব্দুল্লাহ ভাই আছেন, এবং আমাদের গীতিকবি এসছেন, আমি তাকে দেখলাম পিছনে। হ্যাঁ শিওর। এই মেহফুজ ভাই, আপনি একটু আসবেন কাইন্ডলি প্লিজ। আর আমাদের উদীচীর যারা ওই মহিদা দিকে আসা। আচ্ছা ওকে, ঠিক আছে ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা, আমাদের এবারে ছবি কয়েকটি তুলবেন এবং তসলিমা পার ইয়াতে তুলবেন। আপনাকে ইয়ে দেবেন, আপনার ক্যামেরাতে আছে নাকি? ঠিক আছে, একসঙ্গে যাওয়া যাবে না, সবাই একটু আবার বসুন। আমাদের প্রচুর খাবার দাবার, রাত 8টা পর্যন্ত জায়গাটি আমাদের, কাজে কোনো অসুবিধা হবে না। একটু সময় নেবেন প্লিজ, একটু সময় নেবেন। হ্যাঁ, সবাই এখন একসঙ্গে ধামাইল করবো এখানে, যারা করবেন তারা সামনে আসবেন, ঠিক আছে? আর দুটি নাম আমি বলিনি, সেটি আমারই অন্যায়। একটি হচ্ছে পরেশ ধর, খুব খাটামাটি করেছেন উদীচীর। আর হচ্ছে আমাদের সাউন্ডে আছেন যিশুদা, একটু করতলে দেন প্লিজ।
ওদিকে তাকাচ্ছেন তুই দেখার করতে একটু মিষ্টি দিব পিঠা দিব একটু পিঠা দিব সবজি খাবার ছবি থাকবে প্রমাণ রেখে দিল কে কে খেলে কে কে খেলো না। কৌশিক ভাই মিস করলাম পয়লা বৈশাখের খাবার খেয়ে যাই না এই যে মানে পান্তা ইলিশ আমি অ্যাভয়েড করি আমার ছেলে খায় না মানে এই যে আমরা ছবি নাই খাওয়ানোর ছবি এটা খাই না থ্যাংক ইউ দাদা উঠবে দাঁড়িয়ে ঠিক আছো
আমার স্বামী এটা কত নম্বর স্বামী নিরামিষ খান নিয়ে উনি সব সাক্ষী রেখে দিতেছে বলতে পারবো না যে আমরা আসিনি তো ভালোই আসল বিড়াল বুঝলি ইলিশ মাছ কাটা ছাড়া হয় মানে চেয়ারম্যানই একদম শেষ করে দিবে খায় না এটা যাবে বোতল কাটা বেশি সরাই দিই